ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে, আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চিরা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেখ কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে। মনু মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রেমে ঝিম রেমে ঝিম রেমে ঝিম। আজ সকালে রোদ ওঠেনি, আকাশ জুড়ে হালকা মেঘের আস্তরণ যেন শহরের গায়ে আলতো করে আদর বুলিয়ে দিচ্ছে সকালের ইলশে গুঁড়ি। এই মেঘলা দিনে কংক্রিটের এই শহরের রুক্ষ রূপও আজ আদর মেখে নিয়েছে। এমন স্নিগ্ধ আবহাওয়ায় রবি ঠাকুরের এই কথাগুলোই যেন মনের ভেতর অজান্তে বেজে ওঠে। তার আর একটা বড় কারণ হলো আজ আমাদের গন্তব্য রবি ঠাকুরের প্রাণের বোলপুর। এই মেঘলা আকাশ আর ইলশে গুঁড়ি বৃষ্টির রেশ গায়ে মেখেই আমাদের ডিডি বাংলার কাছে দূরের গাড়ির চাকা দূরদর্শন ভবন থেকে আনোয়াশা রোড, এক্সাইড মোড় পেরিয়ে আমাদের গাড়ি যখন দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে ছুটে চলল, গঙ্গার ভেজা হাওয়া মনটাকে এক নিমেষে শান্ত করে দিল। নবান্ন বিল্ডিংকে পাশে রেখে গাড়ি চলল কোনা এক্সপ্রেসওয়ে ধরে। এই রাস্তায় উঠতেই শুরু হয়ে যায় অন্য এক ব্যস্ততা। কলকাতা থেকে বোলপুরের দূরত্ব সড়কপথে প্রায় 150 থেকে 160 কিলোমিটার, গাড়িতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। তবে আরামদায়ক এবং দ্রুত ভ্রমণের জন্য হাওড়া বা শিয়ালদহ থেকে রয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস, কবিগুরু, গণদেবতা কিংবা সরাইঘাট এক্সপ্রেসের মতন একাধিক ট্রেন। ট্রেনের সাধারণ সিটিং বা স্লিপার ক্লাসের ভাড়া 100 থেকে 200 টাকার মধ্যে, এসি কোচের ভাড়া আনুমানিক 400 থেকে 600 টাকা এবং অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া শুরু হয় প্রায় 900 টাকা থেকে। এছাড়াও ধর্মতলা বা করুণাময়ী থেকে যে সরকারি ও বেসরকারি বাসগুলো বোলপুরের উদ্দেশ্যে ছাড়ে, তাতে এসি বা নন এসি অনুযায়ী মাথাপিছু ভাড়া পড়ে আনুমানিক 150 থেকে 350 টাকার মধ্যে। এবং বোলপুর প্রান্তিক স্টেশনে নেমে আপনি সেখান থেকে স্বল্প মূল্যে টোটো এবং অটোও পেয়ে যাবেন। তাছাড়াও প্রাইভেট গাড়ির সুবিধাও পাবেন। তাই আপনার সুবিধা এবং বাজেট অনুযায়ী যে কোনো একটি মাধ্যম বেছে নিয়েই অনায়াসেই বেরিয়ে পড়তে পারেন রাঢ় বাংলার এই অপরূপ গন্তব্যে। আমাদের এই যাত্রায় যেন এক অদ্ভুত বৈপরীত্য লুকিয়েছিল। একদিকে এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে ছুটে চলা দ্রুতগামী আমাদের এই ব্যস্ত জীবন,
আর ঠিক অন্যদিকে রাস্তার দুপাশে চোখে পড়ছে ছোট ছোট গ্রামের মানুষদের ধীর স্থির জীবনযাপন। স্বপ্নের সেই গ্রামের রূপ দেখতে দেখতে আমরা একে একে পেরিয়ে এলাম সিঙ্গুর, চেরাগ্রাম, মহেশ্বরপুর, আরগুড়াপ ও মশাগ্রাম টোল প্লাজা। এইসব পেরিয়ে আমরা ক্রমশ এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আরও কিছুটা এগোতেই রাস্তার ধারেই গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লাম আমরা সবাই। রাস্তার পাশেই বিস্তীর্ণ জল ভরা মাঠে তখন পুরো দমে চলছে ধান রোয়ার কাজ। পাখির চোখে আপনাদের দেখাবো আমাদের গন্তব্যের অপরূপ দৃশ্য। আবার শুরু হলো আমাদের যাত্রা। দু চোখ ভরে উপভোগ করলাম সেই মনোরম দৃশ্য। আরও কিছুটা এগোতেই আমাদের সামনে হাজির সেই বহু প্রতীক্ষিত স্টপ শক্তিগড়। শক্তিগড়ে এসেছি আর ল্যাংচা টেস্ট হবে না, তা কি কখনো হয়? নেতা অভিনেতা থেকে সাধারণ মানুষ বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার প্রেমে সবাই কিন্তু হাবুডুবু। আমরাও চলে এসেছি সেই স্বাদের ভাগ নিতে। দাঁড়িয়ে আছি শক্তিগড়ে, সঙ্গে নিয়ে কাছে দূরে বর্ধমানে শক্তিগড়ের ল্যাংচার খ্যাতি চারিদিকে বিস্তৃত। বীরভূম গেলে এই ল্যাংচা কিন্তু মিস করবেন না। বোলপুর শান্তিনিকেতন যাব আর শক্তিগড়ের ল্যাংচা খাবো না, তা হয়? একদম হয় না। তাই টিমকে নিয়ে নেমে পড়লাম শক্তিগড়ের ল্যাংচা খেতে। আর হ্যাঁ, ল্যাংচা তো খাবোই, সাথে ব্রেকফাস্টটাও সেরে নেব। কেমন দারুণ। কেমন আহমেদ? তো এরপরে সেরে নেব ব্রেকফাস্ট। একদম। তো এরপরে সেরে নি ব্রেকফাস্টটা। কি হৈমন্তী, কৌশিক, তমাল, যাওয়া যাক। চলো চলো। মিষ্টি মুখের পর এবার ব্রেকফাস্টের পালা। গাড়ি আবার স্টার্ট নিল সোজা নবাবহাটের দিকে। নবাবহাট থেকেই গন্তব্যের রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। আমরা জেনে নিই এই রাস্তার পুরো সমীকরণটা। এখন আমরা আছি বর্ধমান নবাবহাট মোড়ে, আর শান্তিনিকেতন যাওয়ার জন্য রাস্তা এখান থেকে দুভাগে ভাগ হয়। একটা যায় বর্ধমান গুসকরা হয়ে, আর আরেকটা যায় বুদবুদ ইলামবাজার হয়ে। স্যার, আমরা কোন রাস্তাটা নেব? গুসকরা হয়ে? ঘুষকরা হয়ে যাওয়ার রাস্তাটা পাই। ঠিক আছে। বৃষ্টি শুরু হয়ে গেল রে, আমি আসি। চলুন চলুন চলুন। আমরা ধরলাম বর্ধমানের গুসকরার রাস্তা। এই রাস্তা ধরে কিন্তু বেশি দূর এগোতে হলো না, তার আগেই আপনাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ রয়েছে। এখান থেকে একদম কাছেই রয়েছে বর্ধমানের 108 শিব মন্দির। জায়গাটার আধ্যাত্মিক গুরুত্ব আর সৌন্দর্য দুটোই মনোমুগ্ধকর। পবিত্রতার এক অদ্ভুত পরশ যেন মিশে আছে এখানকার বাতাসে। সারি সারি শিব মন্দির আর তার অপূর্ব স্থাপত্য মুহূর্তেই মনকে এক গভীর প্রশান্তিতে ভরিয়ে দিল। ভারতবর্ষ মুনি, ঋষি আর আধ্যাত্মিকতার এক চিরন্তন লীলাভূমি। আসলে প্রাচীন ভারতীয় সভ্যতা এবং সনাতন ধর্মের মূল ভিত্তি হল
মানুষের এই অটুট বিশ্বাস আর ভক্তি। মন্দিরে ঢুকেই দেখলাম নন্দী মহারাজের বিশাল মূর্তি। আমরা ঘুরে দেখলাম 108 শিব মন্দির। তখন দুপুর হয়ে গেছে। কোথাও শিব পার্বতীর ঐশ্বরিক যুগল রূপ, বিরাজমান সিদ্ধিদাতা গণেশ, আবার কোথাও সৃষ্টি প্রলয়ের প্রতীক দেবাদিদেব মহাদেবের নটরাজ রূপ। কোথাও রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের ত্রিমূর্তি। এখানে প্রতিটি মূর্তিতে যেন খোদাই করা আছে ভক্তি আর প্রার্থনা। এই সুবিশাল মন্দির প্রাঙ্গণের ইতিহাসের পাতা উল্টোলে বেশ কিছু অবাক করা তথ্য উঠে আসে। 1910 সালে প্রকাশিত বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্স বর্ধমান এবং খোদ মন্দির প্রাঙ্গণে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য ফলক থেকে পাওয়া ঐতিহাসিক সূত্র অনুযায়ী আনুমানিক 1788 খ্রিস্টাব্দে বর্ধমানের তৎকালীন মহারাজা তিলকচাঁদের পুণ্যবর্তী সহধর্মিণী মহারানী বিষ্ণুকুমারী দেবী বাংলার মন্দির স্থাপত্যের এই অনন্য নিদর্শনটি নির্মাণ করেছিলেন। এই তীর্থস্থানের সবচেয়ে বড় বিস্ময় লুকিয়ে আছে এর গঠনশৈলীতে। লোকমুখে এটি 108টি শিব মন্দির নামে পরিচিত হলেও মন্দির কর্তৃপক্ষের তথ্য ও সূক্ষ্ম পর্যবেক্ষণে জানা যায় এখানে রত্নহারের মতো আবর্তিত হয়ে প্রকৃতপক্ষে 109টি মন্দির দণ্ডায়মান রয়েছে এবং প্রতিটি মন্দিরেই অধিষ্ঠিত রয়েছেন শিবলিঙ্গ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই 109টি শিবলিঙ্গের উচ্চতা ভিন্ন এবং প্রতিটি মন্দিরের রয়েছে আলাদা আলাদা নাম। এই 108 শিব মন্দির ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লেগে গেল। মন্দির প্রাঙ্গণে প্রবেশের জন্য এই মন্দিরের গেটে টিকিট ও ভোগের জন্য কুপন পাওয়া যায়। এটা বর্ধমানের 108 শিব মন্দির। বর্ধমানের পূর্ব বর্ধমানে দুটো 108 মন্দির আছে, একটা হচ্ছে কানলাতে আর একটা বর্ধমান মেন টাউনে। এইটা হচ্ছে শিবের 108টা মন্দির এখানে ভেতরে আছে, 109 নম্বরটা হচ্ছে বাইরে মাঠে। টোটাল 109টা শিব মন্দির এখানে আছে। এই 109টারই 100 আলাদাটা নাম আছে, 109টা আলাদা নাম আছে। এই মন্দির দক্ষিণেশ্বর থেকে পুরনো, দক্ষিণ 1788 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। আর এখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়। এখানে শনি রবি সোম 3 দিন বেশি ভিড় হয়, এমনি আদার্স দিনও লোক আসে। আর শিবরাত্রি হচ্ছে মেন উৎসবের। এইখানে যে যজ্ঞ মন্দিরটা দেখছেন, এই যজ্ঞ মন্দিরটা হচ্ছে মেন এখানে উৎসব শুরু স্টার্ট হয় যজ্ঞ দিয়ে, রুদ্রযজ্ঞ দিয়ে। ফিরে এলাম ব্রেকের পরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। বোলপুর আর 47 কিলোমিটার। আমরা এগোতে থাকলাম। 108 শিব মন্দিরের ঐশ্বরিক প্রশান্তি গায়ে মেখে আমরা এগোতে থাকলাম। এই রাস্তার মাঝেই ছোট ছোট ব্রিজ আর তার নিচ দিয়ে বয়ে চলেছে নদী। বর্ষার কাদা জলে নদীর রং এখন একদম মেটে।
প্রকৃতির অপূর্ব রূপ আমরা মুগ্ধ হয়ে দেখলাম। আর এই মুগ্ধতার রেশ নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন প্রায় মধ্য দুপুর। গুসকরার রাস্তার ধারের সুন্দর একটি হোটেলে গাড়ি থামিয়ে জমিয়ে দুপুরের খাওয়াটা আমরা সেরে নিলাম। ছিমছাম লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। মসৃণ বাঁকা পিচে রাস্তা ধরে কিছুটা পথ পেরোনোর পর আমাদের সামনে ভেসে উঠল অবন সেতু। অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে নামাঙ্কিত এই সেতুটি এই রুটের একটি অত্যন্ত পরিচিত ল্যান্ডমার্ক। একদিকে অবন সেতু, আরেকদিকে বহু পুরনো ব্রিজ। স্থানীয় কিছু মানুষজন একে লাল ব্রিজও বলে। এখন ব্রিজের রং লাল। আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার মাঝখানে। নিচে ভরা বর্ষার অজয় নদ, ওপরে মেঘলা আকাশ। কি অপূর্ব! এই সময়টা যেন থমকে গেছে। আপনাদের সঙ্গে এই অপার সৌন্দর্য ভাগ করে নিলাম এবং পাখির চোখে দেখলাম এই থমকে যাওয়া সৌন্দর্য। আপনি যখন 108টা শিব মন্দির পেরিয়ে, গুসকরা পেরিয়ে বোলপুরের দিকে যাবেন, তখন আপনাদের মনে পড়বেই এই অবন সেতু এবং পুরনো ব্রিজ, তার মাঝখানের এই জায়গাটার কথা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে নেবেন, ছবি তুলবেন আর উপভোগ করবেন এখানকার অপার সৌন্দর্য। আমাদের উপরি পাওনা হলো লাল ব্রিজের বুক চিরে ছুটে চলা ট্রেনের দৃশ্য। গাড়ি আবার ছুটে চলল বোলপুরের দিকে। যেহেতু বর্ষাকাল, প্রকৃতি যেন অপূর্ব রূপ ধারণ করেছে। রাস্তার পাশেই বিশ্ব ক্ষুদ্র শিল্প বাজারের বিশাল আকার গেট, আর তার ঠিক পরেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চেনা মূর্তি আমাদের স্বাগত জানিয়ে নিঃশব্দে বলে দিল আমরা বোলপুরে প্রবেশ করছি। এখন আমাদের শিডিউল বোলপুর থেকে বেশ কিছুটা দূরে লাভপুরের ফুল্লরা মন্দির। দীর্ঘপথ পেরিয়ে আমরা এসে গেছি বীরভূমের লাভপুরে। আর এই সেই মন্দির যা প্রাচীন আর জাগ্রত। হ্যাঁ, আমাদের মা ফুল্লরার মন্দির। আসুন। হিন্দু পুরাণ এবং তন্ত্র চূড়ামণি অনুসারে যে 51টি সতীপীঠ রয়েছে, লাভপুরের এই ফুল্লরা তার মধ্যে অন্যতম এক পীঠস্থান। আজকে আসতে একটু দেরি হয়ে গেল, তাই আরতিটা শেষ। শতাব্দী প্রাচীন এই মন্দিরে সাথে জড়িত আছে অনেক লোকের শ্রদ্ধা ও ভক্তি। আমাদের মোট 51টা শক্তিপীঠ, তার মধ্যে থেকে এইটা একটা। এখানে কোনো মায়ের মূর্তি নেই, আছে শিলাখণ্ড। এখানের লোকে এই শিলাখণ্ডকে মায়ের রূপে পূজা করে। বাংলার অন্যতম বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আমার কালের কথা বা আমার সাহিত্য জীবনের মতো
আত্মজীবনীমূলক গ্রন্থগুলোতে এই ফুল্লরা মন্দিরের বর্ণনা পাওয়া যায়। আসলে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মহাদেব যখন সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন শ্রীবিষ্ণুর সুদর্শন চক্রের দ্বারা খণ্ডিত হয়ে দেবী সতীর অধরষ্ঠ অর্থাৎ নিচের ঠোঁট এই পবিত্র স্থানে পতিত হয়েছিল। এইটি লাভপুরের সতীপীঠ ফুল্লরা, জেলা বীরভূম। এবং পীঠ নির্ণয় তন্ত্রমে আছে যে অট্টহাসে চষ্ঠবাত দেবী সা ফুল্লরা স্মৃতা বিশ্বেশ ভৈরবস্তত্র সর্বাভীষ্ট প্রদায়ক। অর্থাৎ অট্টহাসে দেবীর অষ্ট পড়েছে, ওখানকার দেবী হচ্ছেন ফুল্লরা এবং এখানকার যিনি ভৈরব তিনি হলেন বিশ্বেশ ভৈরব। তো প্রথম যেহেতু এগুলি সতী অঙ্গ এবং পড়ার পরে সেগুলো শিলামূর্তি ধারণ করে, তো সাধারণের পক্ষে বোঝা একটু অসুবিধা হয়ে যায়। তখন সেইগুলো সাধকদের কর্তৃক কখনো দেব নির্দেশ প্রাপ্ত হয়ে ওনারা এগুলোকে আবিষ্কার করেন। তো আমাদের সেরকমই ঘটনা ঘটেছিল। কাশীর মণিকর্ণিকার ঘাটে কৃষ্ণানন্দ গিরি বলে একজন ছিলেন, উনি প্রথম স্বপ্নাদেশ পান এবং জঙ্গলের মধ্যে এসে মায়ের সাধনা শুরু করেন। কোনো এক মাঘী পূর্ণিমা তিথিতে মা ওনাকে জয় দুর্গা রূপে দর্শন দিয়েছিলেন সাধক কৃষ্ণানন্দের সামনে। তো সেই রূপটি কীরকম সেটিরও বর্ণনা আমাদের দুর্গা সপ্তশতী বা চণ্ডীতে বর্ণিত আছে, যে কালভ্রাবাং কটাক্ষিরিগুলো ভয়দাং মৌলিবদ্ধেন্দুরেখাং শঙ্খং চক্রং কৃপাণং ত্রশীখং অপি করৈরুদ্বহন্তিং ত্রিনেত্রাং সিংহস্কন্ধাদিরূঢ়াং ত্রিভুবনমখিলম তেজসা পুরয়ন্তিং ধায়দুর্গাং জয়াখ্যাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকাময়ী। অর্থাৎ এই যে দুর্গা, ইনি হচ্ছেন জয় প্রদানকারী দুর্গা। এই দুর্গার 4টি হাত এবং 4টি হাতে 4টি অস্ত্র, শঙ্খ চক্র খড়গ এবং ত্রিশূল। এই মূর্তি এবং মায়ের যে বর্ণ সেটি হচ্ছে কালো মেঘের মতো এবং মায়ের 3টি নয়ন অর্থাৎ ত্রিনেত্র। এই রূপে মা প্রথম দর্শন দেন। এবার যেহেতু উনি সন্ন্যাসী, ওনার এবং নিত্য পুজোর জন্য একজন ব্রাহ্মণ লাগে, তখন এখানে সেরকম ব্রাহ্মণ ছিল না এবং আমাদেরকে মিথিলে থেকে আনা হয়েছিল। আমরা মিশ্র মৈথিলি ব্রাহ্মণ। তো আমরা 29 পুরুষ ধরে পুজো করে আসছি এবং এখানকার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে মাকে প্রত্যেক দিন মদ্য অর্থাৎ কারণ সেইটি প্রত্যেক দিন দেবীকে নিবেদন করা হয়, তার সাথে সাথে মাছের ভোগও দেওয়া হয়। আর তাছাড়া আমাদের এখানে পঞ্চমুণ্ডির আসন রয়েছে। বর্তমান কোনো সাধক যারা উচ্চ মার্গের সাধক তারা এসে এখানে অনেক সময় রাত্রিবেলায় সাধনা করেন। প্রত্যেক দিন মায়ের নিত্য সেবা হয় এবং সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি প্রত্যেক দিন মন্দির খোলা থাকে। মাঝে শুধু 1 ঘন্টা ভোগ আরতির জন্য 1টা থেকে 2টো বন্ধ থাকে। মানুষজন প্রত্যেক দিন এখানে এসে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন এবং যে কোনো দিন যদি 11টার সময় 11টার মধ্যে এসে ওনারা কুপন সংগ্রহ করেন, ওনারা ভোগ পেতে পারেন। মাননীয় পুরোহিত মশাইয়ের মুখ থেকে এই মন্দিরের অজানা তথ্যগুলো শোনার পর আমাদের মন তৃপ্তিতে ভরে উঠল। এক রাস ভক্তি নিয়ে আমরা আজকের সফর এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনাদের দেখাবো বোলপুর ঘুরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। নমস্কার, শুভরাত্রি। ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চিরজীবনের মাঝ
ছানি দেখ কাছে দূরে, 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 কাছে দূরে।